এই ভিডিওতে 2022 এবিটিএ যে নতুন টেস্ট পেপারটা বেরিয়েছে তার ম্যাথামেটিক্সের ফার্স্ট পেজটা করে দেওয়া হয়েছে। আর তোমাদের মাধ্যমিক 2022 এর ম্যাথামেটিক্স সাজেশন বড় কোয়েশ্চেনের ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। সেটা তোমাদের খুব প্রয়োজনীয় ভিডিও, অবশ্যই ভিডিওটা দেখো। আর আজকের ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্টে জানাও, আর পরবর্তীতে অন্য কোনো পেজ আগে করালে সুবিধা হলে সেটাও কমেন্টে জানাও। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। পেজ নাম্বার 27, এবিটিএ টেস্ট পেপার 2022। আমরা ফার্স্ট স্টার্ট করব। এমসিকিউ এখানে আছে। আমরা কি করব, আমরা কোয়েশ্চেনটা সলভ করব এই সাইডটায়, অর্থাৎ ডান সাইডটায়, আর কোয়েশ্চেনের অ্যান্সার লিখব বাম সাইডটায়, যেটা আইডিয়ালি করা উচিত। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:27 হলে বার্ষিক সুদের হার হবে এই অপশানগুলোর মধ্যে কোনটা। তাহলে আমাদের আসলও বলা আছে আর বার্ষিক সবৃদ্ধি মূল বলা আছে, অর্থাৎ সুদ আসল বলা আছে। তো সেই দুটোকে আমরা ফার্স্টে ধরে নেব। ধরি আসল ও সবৃদ্ধি মূল যথাক্রমে 25x ও 27x টাকা। যেহেতু 25 আর 27 অনুপাতটা দিয়ে দিয়েছিল, তাই সেই হিসেবে আমরা 25x আর 27x ধরে নিলাম আসল ও সবৃদ্ধি মূল্যের অনুপাত থেকে। এখান থেকে যদি আমরা সুদটা বের করতে চাই, তাহলে সুদটা আমাদের কি হচ্ছে, আমরা জানি সুদ আসল থেকে আসল মাইনাস করলে সুদ পাওয়া যায়। তাহলে এখানে খুব সহজে আমরা পাচ্ছি 27x মাইনাস 25x টাকা, অর্থাৎ 2x টাকা হচ্ছে আমাদের সুদ। এই পর্যায় থেকে যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, অর্থাৎ বার্ষিক সুদের হার, সেটা দুটোভাবে বের করা যায়। এক হচ্ছে আমরা এখানে বার্ষিক সুদের হারটাও ধরে নিতে পারি এবং সেই হিসেবে সুদ বের করে সেই সুদটাকে এর সাথে তুলনা করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ডাইরেক্ট লিখতে পারি সুদের হার সমান সমান, আমরা জানি সুদের হার সমান সমান সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময় হয়, যেটা বছরে হয়। আর সময়টা যদি বছরে হয় তাহলে সেটা হচ্ছে বার্ষিক সুদ অবশ্যই। তাহলে বার্ষিক সুদের হার আমরা এইভাবে বের করতে পারি। তাহলে এইভাবে করলে সুদ হচ্ছে আমাদের কি 2x টাকা, তাহলে এখানে 2x ইন্টু 100। আসল হচ্ছে আমাদের কি 25x, তাহলে আসলে যাই বসিয়ে দিই 25x। আর সময়, এখানে আমাদের বলা হয়েছে যে বার্ষিক সবৃদ্ধি মূল, অর্থাৎ এক বছরের সুদের জন্য। তাহলে সময়ের জায়গায় আমাদের হবে 1। ক্যালকুলেশন করা যাক। এক্স এক্স ক্যান্সেল হলো, 25 দিয়ে 100কে কাটলে 25 4s are 100, দেন উপরে থাকছে 2 ইন্টু 4, অর্থাৎ 4 দুগুণ 8% হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। এইভাবে তোমরা সলভ করতে পারো। এছাড়াও আরও একটা প্রসেসে সলভ করা যেত, যে ক্ষেত্রে আমরা সুদের হারটাও ধরে নিতাম 8% এবং সেই ভিত্তিতে আমরা আমাদের সুদ বের করতাম আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100 করে। সেক্ষেত্রে আমাদের যা সুদ হতো সেই সুদটাকে আমরা কম্পেয়ার করতাম 2x এর সাথে এবং সেখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যেতে পারতাম। তো এইভাবে তোমরা করলে এইভাবে তুলনামূলক সোজা হচ্ছে, তাই আমি এইভাবে করে দিলাম। তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ 8%। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। বলছে কোনো ব্যবসায় দুই ব্যক্তি x টাকা এবং y টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত কী হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন ভিন্ন সময়ের জন্য টাকা নিয়োজিত করেছে, অর্থাৎ এটা মিশ্র অংশীদারি কারবার। এক্ষেত্রে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতটা কি হয়, এক্ষেত্রে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতটা হয় মূলধন এবং নিয়োজিত সময়ের গুণফলের ভিত্তিতে, কারণ মূলধন এবং নিয়োজিত সময়ের গুণফলের অনুপাতটাই হয় প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত। তাহলে এই বিষয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথম ব্যক্তি x টাকা 9 মাসের জন্য ইনভেস্ট করেছে আর দ্বিতীয় ব্যক্তি y টাকা 6 মাসের জন্য। তাহলে আমরা লিখব দুই ব্যক্তির প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত, যেটা ওরা চেয়েছে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে
যেটা মূলধন সেটা এক্স টাকা, আর যেটা সময় সেটা হচ্ছে 9 মাস, তাহলে এক্স গুণ 9। আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মূলধনটা হচ্ছে ওয়াই টাকা আর সময়টা হচ্ছে 6 মাস, তাহলে ওয়াই ইন্টু 6। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9x/6y হচ্ছে তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত। দুটোর মধ্যে 3 কমন টার্ম আছে, তো 3 দিয়ে দুটোকেই ডিভাইডেড করে নিলে আমরা পাচ্ছি 3x/2y। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। দুটো ব্যক্তির প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 3x/2y, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। থার্ড কোয়েশ্চেন বলেছে 3x² - 4x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5 হলে কে এর মান হবে এই অপশানগুলোর মধ্যে কোনটা? সর ফার্স্টে আমরা দ্বিঘাত সমীকরণটা দেখে নিই কী আছে। দ্বিঘাত সমীকরণটাই আমাদের বলা হয়েছে 3x² - 4x + k = 0 এমনটা। আর বলা হয়েছে যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে 5, তবে কে এর মান কত? আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল হয় c/a, যেখানে c হচ্ছে ধ্রুবক রাশি আর a হচ্ছে x² এর সহগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের c হচ্ছে k আর a হচ্ছে 3। তাহলে আমরা লিখব সমীকরণটির বীজদ্বয়ের গুণফল k/a k/3, কারণ এই ক্ষেত্রে আমাদের c/এটা এমনটাই দাঁড়াচ্ছে। আর প্রশ্নের সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলে দেওয়া হয়েছে 5, তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব প্রশ্ন মতে k/3 = 5। দেন ইজিলি আমরা পাচ্ছি k = 3 × 5, 3টা বাম পক্ষে ডিভাইডেড আছে, ডান পক্ষে গেলে মাল্টিপ্লাই হবে, দেন 15। তাহলে k এর মান খুব ইজিলি আমরা পেয়ে গেলাম 15। কত নম্বর অপশন আছে 15 দেখা যাক। অপশন নাম্বার সি আছে আমাদের 15। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এবি ও সিডি, এবি এবং সিডি এওবি 60 ডিগ্রি হলে বৃত্তের এবং বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি হলে সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা ফার্স্টে ছবিটা এখানে আমাদের বলা হয়েছে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আছে যারা হচ্ছে এবি এবং সিডি। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত, এখানে আমরা দুটো সমান দৈর্ঘ্যের জ্যা নিয়ে নিই, এটা একটা জ্যা আর এটা একটা জ্যা। বৃত্তের কেন্দ্র ও বলা হয়েছে, এই জ্যাটার নাম এবি, এই জ্যাটার নাম সিডি, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। এবার এখানে বলা হয়েছে যে এওবি 60 ডিগ্রি, অর্থাৎ এই এওবিটা 60 ডিগ্রি। সিওডির ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আর এখানে ইনফরমেশনে ধরুন আমাদের আর একটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, সেটা 6 সেন্টিমিটার। তাহলে যে কোনো ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, তা এটাই হোক বা এটাই হোক, এটা অথবা এটা। এখান থেকে আমাদের সিওডির ক্ষেত্রফল বের করতে হবে। তো ফার্স্ট আমরা বের করব যে সিওডি সম্পর্কে কি ইনফরমেশন আমাদের এখানে পাওয়া যাচ্ছে। প্রথমত এওবি আর সিওডি সমান, এওবি ইকুয়ালস টু কোণ সিওডি। কেন সমান? কারণ আমরা জানি দুটো সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই জিনিসটা এখানে লিখে দিতে হবে, দুটি সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আমাদের এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সিওডি ত্রিভুজের সিওডি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা যদি দেখি যে ত্রিভুজ সিওডি এর সিও ইকুয়ালস টু ডিও, কারণ কি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো সমান। আর এই দুটো সমান হলে তাদের অপোজিট কোণ, অর্থাৎ
কোণ ওডিসি ইকুয়ালস টু কোণ ওসিডি হবে, কারণ কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণদ্বয় সমান হয়। চাইলে এটা লিখতে পারো তোমরা এখানে, এটা না লিখলেও চলে, যেহেতু এটা আগের ক্লাসের থিওরাম, তো এটা না লিখলেও চলে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই দুটো কোণ সমান। একটা ত্রিভুজের তিনটে কোণ থাকে যাদের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত করে হবে আমাদের বের করতে হবে, যেখানে এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ওডিসি প্লাস কোণ ওসিডি প্লাস কোণ সিওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এর আগে উল্লেখ করে দিতে হবে যে ত্রিভুজ সিওডি এর, কারণ ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে এই তিনটে কোণ যাদের সমষ্টি 180 ডিগ্রি আমরা লিখলাম। তার মধ্যে আমরা এখানে এই যে ওডিসিটা আছে এটা জানি আমরা ওসিডির সমান, তাহলে ওডিসির জায়গায় একটা ওসিডি লিখছি। আবার এই ওসিডি যেমন ছিল তেমনই থাক। সিওডি কোণটার ভ্যালু আমরা জানি 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি করে দেওয়া হলো। তাহলে সিম্পল, কিচ্ছু না, ইকুয়েশন থেকে আমরা এটা পাচ্ছি। পরবর্তী লাইনে আমরা এই দুটো সিওডি আছে তাই 2 সিওডি ওসিডি আছে, সরি 2 ওসিডি ইকুয়ালস টু কী পাচ্ছি 180 মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা খুব সহজে ওসিডির ভ্যালুটা পেতে পারি। আমি অঙ্কগুলো সম্পূর্ণ ডিটেলসে তোমাদের করাচ্ছি যেন তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তোমরা এই ম্যাথ সলভ করার সময় এমসিকিউ এর ক্ষেত্রে তো অঙ্ক করার প্রয়োজন নেই, কিন্তু এই অঙ্কটা বড় কোশ্চেন অর্থাৎ এসএ কিউ যেটা বলে 2 মার্কসে, সেখানেও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ সলভ করে অ্যান্সারটা আনবে, এবং সেক্ষেত্রেও যদি তোমরা চাও একটু স্টেট জ্যাম করতে পারো। আমি এখানে সম্পূর্ণ ডিটেলসে ভেঙে করছি যেন তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে এখানে ওসিডির ভ্যালু কী দাঁড়াচ্ছে, কোণ ওসিডি ইকুয়ালস টু হচ্ছে 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিভাইডেড বাই 2 বাই 2, কারণ এখানে 2 ইন্টু ছিল, এই সাইডে এলে বাই 2। তাহলে ওসিডি কোণের ভ্যালু বেরোচ্ছে 60 ডিগ্রি। আর যেহেতু ওসিডি আর ওডিসি সমান ছিল, তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি ওসিডি ইকুয়ালস টু ওডিসি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর সিওডি তো অলরেডি 60 ডিগ্রি আমরা ফার্স্টেই পেয়েছি, যদিও এটা লেখা হয়নি, তোমরা চাইলে এখানে সাথে সাথে উল্লেখও করে দিতে পারো, অতএব সিওডি 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম সিওডি, এর তিনটে কোণ এবং প্রত্যেকেই 60 ডিগ্রি। তাহলে এটা কেমন ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার প্রত্যেকটা কোণ সমান হয় এবং প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। সুতরাং সিওডি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সিও, ডিও এবং সিডি সমান, এবং এরা সিও এবং ডিও ব্যাসার্ধর সমান হওয়ার দরুন এদের প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আটছে না, তাই আমি একটু উপরে যাচ্ছি। অতএব ত্রিভুজ সিওডি হলো সমবাহু ত্রিভুজ। যার প্রতিটি বাহু 6 সেন্টিমিটার। তাহলে একটা সমবাহু ত্রিভুজের যখন বাহুর দৈর্ঘ্য জানা যায়, খুব সহজেই তোমরা তার ক্ষেত্রফল বের করতে পারো। ক্লাস 9-এ তোমরা শিখে থাকবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে তাই অ্যাপ্লাই করব। অতএব ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল √3/4 ইন্টু 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের বেরোচ্ছে √3/4 ইন্টু 6 স্কোয়ার অর্থাৎ 36, 4 দিয়ে 36কে ক্যান্সেল করলে হয় 9। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 9√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। ত্রিভুজ সিওডির ক্ষেত্রফল 9√3 বর্গ সেন্টিমিটার। এরপরে যদি এই ম্যাথটা তোমাদের কোয়েশ্চেনে আসে এমসিকিউয়ে, তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এটা সমবাহু ত্রিভুজ এবং শুধুমাত্র এইটুকুটা ক্যালকুলেট করে অ্যান্সারটা বের করতে পারবে। কিন্তু প্রথমবার তোমাদের বোঝা জরুরি ছিল, তাই সম্পূর্ণ ডিটেলসে করা হলো। কোথায় থেকে স্টার্ট হয়েছে ম্যাথটা, এখান থেকে স্টার্ট হয়েছে। কেউ স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে দেখতে পারো, আর যারা বুঝে গেছো তাদের স্ক্রিনশট আশা করি নিতে প্রয়োজন হবে না। এখান থেকে এতদূর সলভ করার পর এইটুকুটা, তারপর এইটুকুটা।
বা যারা বুঝেছো তারাও চাইছো যে না আমরা খাতাতে নোট করে রাখবো, তাহলে নিতে পারো। তাহলে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 9√3 বর্গ সেমি, যেটা আছে আমাদের অপশন নাম্বার এতে। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ স্মল আর একক, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক। বৃত্ত দুটির কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি এই শর্তগুলোর মধ্যে কোনটা হয়। প্রথমত আমরা এখানে জানবো যে কোন বৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র একটি সাধারণ স্পর্শক হয়। 1/5 হবে এবার আমাদের, আগের পেজে যেহেতু জায়গা নেই তাই আমরা এই পেজে চলে এলাম। শুধুমাত্র বৃত্ত দুটো যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে সেক্ষেত্রেই তাদের একটি মাত্র সাধারণ স্পর্শক হতে পারে। এই জিনিসটা যদি তোমরা ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। সাপোজ এখানে দুটো বৃত্ত আছে, যদি এইখান দিয়ে একটা স্পর্শক অঙ্কন করা হয় তাহলেই একমাত্র এই পজিশনে থাকা দুটো বৃত্তের একটি সাধারণ স্পর্শক সম্ভব। এছাড়া যে কোনো পজিশনে রাখো না কেন বৃত্তকে, তাদের ক্ষেত্রে একাধিক স্পর্শক হবে। তাহলে যেহেতু ফার্স্ট শর্ত আমাদের বলেছে যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, এবং বৃত্ত দুটি কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে, সুতরাং বৃত্ত দুটি এই পজিশনে আছে। এবং আমাদের আরেকটা শর্ত বলা হয়েছে যে ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর, অর্থাৎ বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধের তুলনায় বড়। তাহলে নিশ্চয়ই এই কেন্দ্রটা হচ্ছে বি আর এই কেন্দ্রটা হচ্ছে এ। আর দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়, অর্থাৎ এই ক্ষেত্রে এ বি ডিস্টেন্সটা হবে তাদের ব্যাসার্ধ দ্বয়ের অন্তরের সমান। তাহলে খুব সহজে আমরা এখানে এবি ডিস্টেন্সটা পেয়ে যাব। এবি ইকুয়ালস টু হবে, যেহেতু বড় বৃত্তের ব্যাসার্ধ এখানে ক্যাপিটাল আর, সুতরাং ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। কেউ যদি ছবি থেকে বিষয়টা বুঝতে চাও আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে এই গোটা ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, এই এখান থেকে স্টার্ট করে এতটা, এই গোটা ডিস্টেন্সটা ক্যাপিটাল আর, তার মধ্যে এইটুকু ডিস্টেন্সটা এটা হচ্ছে স্মল আর। তাহলে বাঁচলো কি, এই যে এই ডিস্টেন্সটা বাঁচলো, এইটুকুটা ক্যাপিটাল আর থেকে স্মল আর মাইনাস করার পরে পাওয়া যাবে, যেটা বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এবি খুব সহজে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার অপশন সি। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত এর মধ্যে কোনটা হবে। তাহলে আমাদের কাছে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আছে আর তাদের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। যেহেতু নিরেট গোলক, তার বক্রতল হোক বা সমগ্রতল হোক ক্ষেত্রফল একই হয়, যেটা হচ্ছে 4 পাই ব্যাসার্ধ স্কোয়ার। সেটাকে আমরা এখানে কাজে লাগাবো। শর্ট ফার্স্টে আমরা সেই গোলক দুটোর ব্যাসার্ধ ধরে নেব। ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 একক ও R2 একক। তাহলে গোলক দুটোর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম R1 R2 আমাদের ধরা টার্ম অনুযায়ী। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত, বা বক্রতল প্রশ্নে বলেছে বক্রতলই বলে দিই, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। যদিও গোলকের ক্ষেত্রে যদি তারা নিরেট হয় তাদের বক্রতল আর সমগ্রতল একটাই তল। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই তার ব্যাসার্ধ স্কোয়ার, সুতরাং এই ক্ষেত্রে গোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 এর স্কোয়ার। অনুপাতের ক্ষেত্রে একক থাকে না, সেই ধরুন আমরা এইভাবে রাশিটাকে লিখতে পারি। আর এই ব্যাসার্ধের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত প্রশ্নে বলা হয়েছে যে 1:9। এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে চলো দেখা যাক। অতএব প্রশ্নানুসারে এটা ইস টু এটা, অর্থাৎ 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 এর স্কোয়ার ইকুয়ালস টু 1:9।
ভগ্নাংশের আকারে বা অনুপাত থেকে যদি আমরা বোথ সাইড থেকে এখানে 4 পাই সরিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার ইকুয়ালস টু 1:9, বা r1 স্কোয়ার বাই r2 এর স্কোয়ার ইকুয়ালস টু 1/9। বোথ সাইডে হোল স্কোয়ার আছে, এইভাবে যদি আমরা রাশিটাকে আনতে চাই তাহলে এই সাইডে হোল স্কোয়ার এমনভাবে আসছে কারণ দুটো টার্মের উপরই স্কোয়ার আছে। অন্যদিকে 1/9 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 1/3 তার হোল স্কোয়ার। ব্যাসার্ধর ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং আমরা এখানে খুব সহজে পাবো r1/r2 ইকুয়ালস টু 1/3। এবার প্রশ্নে আমাদের গোলক দুটোর আয়তনের অনুপাত চেয়েছে, আর গোলকের আয়তনের অনুপাত হয় 4/3 পাই তার ব্যাসার্ধের কিউব। সুতরাং এক্ষেত্রে আমাদের r1 এর কিউব আর r2 এর কিউবের প্রয়োজন পড়বে, তাই আমরা উভয় পক্ষকে ঘন করে নেব। ঘন অর্থাৎ উভয় পক্ষকে হোল কিউব যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো r1 এর কিউব, এখানে r2 এর কিউব, এবং এই পক্ষে পাবো 1/3 তার হোল কিউব। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এবার বাম পক্ষে লব হর উভয়কে আমরা 4/3 পাই দিয়ে ইজিলি গুণ করতে পারি, যেহেতু 4/3 পাই হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে উপরে আমাদের চলে এলো 4/3 পাই r1 কিউব, নিচে এলো 4/3 পাই r2 এর কিউব। আর আমরা জানি 4/3 পাই r1 এর কিউব বলতে বোঝায় প্রথম গোলকটার আয়তন, আর 4/3 পাই r2 এর কিউব বলতে বোঝায় দ্বিতীয় গোলকটার আয়তন। সুতরাং এখানে 4/3 পাই r1 এর কিউব ইস টু 4/3 পাই r2 এর কিউব থেকে আমরা খুব সহজে তাদের আয়তনের অনুপাতটা 1 এর কিউব 1 আর 3 এর কিউব 27 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি গোলক দুটোর আয়তনের অনুপাত 1:27, যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। তাহলে 1-এর 6 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন বি। 2-এর 1 বলছে বার্ষিক x% সরল সুদে 120 টাকার 10 মাসের সুদ ড্যাশ টাকা। তাহলে আমাদের 120 টাকার 10 মাসের সুদ বের করতে হবে x% সরল সুদের হারে। সিম্পল অঙ্ক, তোমরা সরল সুদ করে থাকবে সবাই। সেক্ষেত্রে সুদ হয় আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে এক্ষেত্রে আমাদের আসলটা বলে দেওয়া হয়েছে 120 টাকা, সুদের হারও বলা হয়েছে x% বার্ষিক সুদের হার, খালি সময়টা দেওয়া আছে মাসে, যেটাকে আমরা বছরে কনভার্ট করে নেব। 10 মাস, যেহেতু 12 মাসে 1 বছর, সুতরাং 10/12 বছর হচ্ছে 10 মাসের সমান। তাহলে এখান থেকে খুব সহজে যদি আমরা সুদটা বের করতে চাই তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সুদ ইকুয়ালস টু আসল, এখানে আসল আমাদের বলে দেওয়া হয়েছে 120 টাকা, ইন্টু সুদের হার এখানে বলা হয়েছে x%, ইন্টু সময় এখানে 10/12 আর বাই 100। তাহলে এত টাকা হবে আমাদের সুদ। কাটাকাটি করতে চাইলে আমরা এই 12 এখানে যদি কেটে নিই তাহলে এখানে পাচ্ছি 10, আর এই 10 এর 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তাহলে শুধু পড়ে থাকলো আমাদের x। তাহলে নির্ণেয় সুদের পরিমাণ x টাকা। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের শূন্যস্থানে বসতে চলেছে x, টাকা তো দেওয়াই ছিল, খালি শূন্যস্থানে xই বসবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে বলেছে x ভ্যারাইজেস 1/y হলে x প্লাস y এর মান ক্ষুদ্রতর হবে যখন ড্যাশ। ঠিক আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে x ভ্যারাইজেস y। তাহলে আমরা এখানে একটা ভেদ ধ্রুবক নিয়ে এটাকে খুব সহজেই ভেদ সম্পর্ক থেকে সমীকরণে পরিণত করতে পারি। তাহলে আমরা নিয়ে নিচ্ছি x ইকুয়ালস টু ky, যেখানে k একটা নন জিরো কনস্ট্যান্ট অর্থাৎ অশূন্য ধ্রুবক। তাহলে এখানে আমরা এই শর্তটা পাচ্ছি যে আমাদের x ভ্যারাইজেস 1/y বলা হয়েছে, তাহলে আমাদের এখানে k/y হবে। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা খুব সহজে পাচ্ছি যে x ইন্টু y ইকুয়ালস টু k। প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে x প্লাস y এর ক্ষুদ্রতম মান। খুব সহজেই ম্যাথটা করা যাবে। আমাদের উভয় পক্ষে 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। কেন 4 দিয়ে মাল্টিপ্লাই করছি আমি বলছি। 4 দিয়ে মাল্টিপ্লাই না করলেও কাজটা চলতো, 4 দিয়ে মাল্টিপ্লাই করায় অঙ্কটা একটু
সোজা হবে। এখানে আমরা 4ab-র একটা ফর্মুলা দেখছো, তোমরা ক্লাস 6-এ বা 7-এ শিখে থাকবে। 4ab অর্থাৎ দুটো পূর্ণবর্গ রাশির অন্তর আনার একটা ফর্মুলা থাকে। 4ab ইকুয়ালস টু হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। সুতরাং এক্ষেত্রে 4xy-কে আমি লিখতে পারি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4k। যেহেতু k হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সুতরাং 4k-র মান তো আর চেঞ্জ হবে না, 4k-র মান হচ্ছে ফিক্সড। এবার এই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো x প্লাস ওয়াইয়ের মান ডিপেন্ড করছে সম্পূর্ণ এর উপর। কিভাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ আমাদের এখানে দেওয়া আছে একটা বক্স, সেখান থেকে -2 এবং এর ভ্যালুটা আছে 7। এই 7টা কখনো চেঞ্জ হবে না। তাহলে কি এই বক্সের মধ্যে যদি আমি এই সমীকরণটাকে বজায় রাখতে চাই তাহলে 9 লিখতে হবে, তবেই 9 - 2 = 7 হবে। এবার এই 2টার মান যদি আমি আরও কমিয়ে দিই, ধরো 1 করে দিলাম, তাহলে কি হবে? তাহলে এই 9-এর জায়গায় হয়ে যাবে 8, তাহলে এটা বজায় থাকবে। তাহলে এই 2টা অর্থাৎ এই পজিশনের মানটা আমি যত কমাচ্ছি এর ভ্যালুটা তত কমছে। এবার এই পজিশনের মানটা আমি সবচেয়ে কম কত করতে পারবো? 0, যদি এটা পূর্ণবর্গ রাশি হয়ে থাকে। পূর্ণবর্গ রাশি কেন আমি বলছি, কারণ আমাদের এখানে এই পজিশনে যে দুটো টার্ম আসছে অর্থাৎ x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে আমরা মাইনাসে নিয়ে যেতে পারবো না। আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারছি। এটা আর এটা, এই যে দুটো রাশি দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো রাশিকে আমি একই রকমভাবে আনতে চাইছি। এই জায়গাটা মনে মনে ভাবো যে এক্স প্লাস ওয়াই আছে তার হোল স্কোয়ার, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এবং এখানে আছে 4k। তাহলে সেই ভিত্তিতে কি এর মানটা আমি সবচেয়ে কম যেটা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে 0। এই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সবচেয়ে ছোটো মানটা হতে পারে 0, এবং এর মান যত কম হবে এর ভ্যালু তত কম হবে। যেহেতু এর ভ্যালু 0-র চেয়ে কম আর হবে না, সুতরাং এটা 0 হলেই এর ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। আমি চেষ্টা করলাম বিষয়টা তোমাদের বোঝানোর। কারো যদি তবুও কনফিউশন থাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আরও ভালো মতো জিনিসটা আলাদা ভিডিও করে বোঝানোর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হলে তবেই রাশিটির অর্থাৎ x প্লাস ওয়াইয়ের সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখব? এখানে আটছে না, আমি স্টার দিয়ে এখানে করছি। x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হলে রাশিটির মান সর্বনিম্ন হবে, অর্থাৎ x প্লাস ওয়াইয়ের মান সর্বনিম্ন হবে বা ক্ষুদ্রতর হবে। তাহলে আমরা এখানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 অর্থাৎ পেতে পারি x ইকুয়ালস টু ওয়াই। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে x ইকুয়ালস টু ওয়াই শূন্যস্থানে। কারো যদি বিষয়টা বুঝতে অসুবিধা হয়, আমি ফার্স্টে বললাম এখানে তোমরা 4ab ফর্মুলা না নিয়ে দুটো পূর্ণবর্গ রাশির অন্তর আনার আরেকটা ফর্মুলা হয়, যেটা হচ্ছে ab। সেক্ষেত্রে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার হয়। সেক্ষেত্রে বিষয়টা একটুখানি জটিল হবে, এখানে বাই 2 করে আসবে, সেই জন্য আমি বোথ সাইডে 4 নিয়ে রাশিটাকে এইভাবে আনলাম। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের x ইকুয়ালস টু ওয়াই। থার্ড কোয়েশ্চেন বলছে দুটি দ্বিঘাতকরণী যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় পরস্পর ড্যাশ। আমরা জানি দুটো দ্বিঘাতকরণীর গুণফল যদি পরস্পর মূলদ সংখ্যা হয় তাহলে তাকে বলা হয় করণী নিরসক, আর যদি গুণফল এবং যোগফল উভয় মূলদ সংখ্যা হয় তাহলে তাদের পরস্পরের অনুবন্ধী করণী বলা হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু যোগফল এবং গুণফল উভয় মূলদ সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অনুবন্ধী করণী। নেক্সট আমরা চলে যাবো পরের পেজে, কারণ এই পেজে আর জায়গা নেই। নেক্সট হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত 1:2:5 হলে চতুর্থ কোণটির মান হবে কোনটি? তাহলে ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার পরস্পর অর্থাৎ পরপর তিনটি কোণের অনুপাত 1:2:5 বলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের বৃত্ত, আর এই হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে পরপর তিনটে কোণ আমি ধরে নিলাম, এই কোণটার অনুপাত 1, এই কোণটার অনুপাত 2, এই কোণটার অনুপাত 5। পরপর তিনটে কোণ বলতে এটাই বোঝায়।
আর প্রশ্নে চতুর্থ কোণটার মান জানতে চেয়েছে। তাহলে এই ছবিটা যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এই কোণটা আর এই কোণটা কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দাঁড়াচ্ছে, অর্থাৎ এই দুটো কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এদের সমষ্টি 180 ডিগ্রি। এটাকেই আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। চলো স্টার্ট করা যাক কীভাবে কাজে লাগাবো। প্রথমে আমরা ধরে নেব যে এই কোণগুলোর অনুপাত হিসেবে কোণ তিনটির মান এক্স, 2x এবং 5x। তাহলে লিখব, ধরি বৃত্তস্থ চতুর্ভুজটির তিনটি পরস্পর কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি, 5x ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান আমি এখানে পেয়ে গেলাম। আর যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি 6x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, দেন x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই 6 ডিগ্রি। 6টা এখানে মাল্টিপ্লাই ছিল, এই সাইডে এলে ডিভাইডেড হচ্ছে। তাহলে আমরা x ইকুয়ালস টু পাচ্ছি 30। এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তার মধ্যে তিনটে কোণ আমরা x রিলেটেড মান দিয়ে জানি। তাহলে আমরা লিখব, অতএব চতুর্থ কোণটির মান $360, অর্থাৎ চারটে কোণের সমষ্টি থেকে তিনটে কোণকে আমরা বাদ দেব, যারা হচ্ছে x ডিগ্রি, 2x ডিগ্রি আর 5x ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি ছিল 360 ডিগ্রি, আর এই তিনটে কোণের যোগফল হচ্ছে 5, 2 আর 1, অর্থাৎ 8x। তাহলে এখানে আমরা পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস x, যেহেতু 30 ডিগ্রি সমান 30 সমান, সুতরাং আমরা এখানে পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস 8 ইন্টু 30 ডিগ্রি, অর্থাৎ 240 ডিগ্রি। বিয়োগফল খুব সহজে আমাদের বেরোচ্ছে 120 ডিগ্রি। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। চতুর্থ কোণটির মান আমরা খুব সহজে পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার এই জায়গাটা থেকে ম্যাথটা আরেকটা ভাবে করা যেতে পারত। যখন আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তখন আমরা দ্বিতীয় কোণটার মানও পেয়ে নিই। কীভাবে? অতএব 2x ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। কীভাবে? কারণ 2x, x এর ভ্যালু 30, সুতরাং 2x 2 ইন্টু 30, 60 ডিগ্রি। সেক্ষেত্রে কী হতো, এই দুটো যেমন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তেমনই এই দুটোও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা 180 মাইনাস 60 ডিগ্রি হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, তাই এদের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে একটা যদি 60 হয়, অন্যটা 180 মাইনাস 60, অর্থাৎ 120 হবে। তো তোমরা চাইলে এইভাবেও ম্যাথটাকে সলভ করতে পারতে, বা এইভাবেও সলভ করতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট হচ্ছে 5 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ একটা আঁকা যাক। এই হচ্ছে, আমি ধরে নিলাম আমার একটা সমকোণী ত্রিভুজ, যার এটা সমকোণ এবং এটা হচ্ছে অতিভুজ। এটাকে যদি আমি ব্যাস মনে করে একটা বৃত্ত আঁকি, তাহলে এর কেন্দ্র হবে এই অতিভুজের মধ্যবিন্দুটা। তাহলে ব্যাস মনে করে আমি যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা এইভাবে হবে। ছবিটা হাত দিয়ে করার জন্য একটু বাজে হলো। এমন কেন হবে আমি বোঝাই। এরকম হওয়ার কারণ হচ্ছে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এবং এই অতিভুজকে আমরা ব্যাস ধরছি, সুতরাং যে বৃত্তটা যাবে সেটা অবশ্যই এই বিন্দুটাকে টাচ করে যাবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি এবং এই ক্ষেত্রে এটা ব্যাস হওয়ার দরুন এটা অর্ধবৃত্তস্থ কোণেই পরিণত হবে 90 ডিগ্রি হওয়ার জন্য। অর্থাৎ বৃত্তটি এই সমকোণী ত্রিভুজের কোন বিন্দু দিয়ে যাচ্ছে? সমকোণ সংলগ্ন বিন্দু, অর্থাৎ সমকৌণিক বিন্দু দিয়ে যাচ্ছে। আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে
সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সমকৌণিক বিন্দু দিয়ে যায়। 4 নম্বর কোয়েশ্চেন বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তার ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণের মান কত। তাহলে আমরা ফার্স্টে ছবি এঁকে নেব। একটা শঙ্কু, এই হচ্ছে একটা শঙ্কু, যার এটা উচ্চতা, এটা ভূমির ব্যাসার্ধ, আর এটা তির্যক উচ্চতা, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি। এবার ওরা বলেছে কোয়েশ্চেনে যে এই বাহুটার এবং এই বাহুটা সমান যদি এটাকে আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, কারণ তার উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে সেই হিসেবে এই সমকোণী ত্রিভুজটা সমকোণী এই কারণে, কারণ প্রথমে এই কোণটা 90 ডিগ্রি আমরা জানি। কোনো শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং অতিভুজ, এক্ষেত্রে তির্যক উচ্চতাকে ধরলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটাই একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এবং তার এই বাহুটা সমান হলে সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হয়। এবং আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এই কোণটা একটি শঙ্কুর অর্ধস্থ কোণ, তাই না, অর্ধ শীর্ষস্থ কোণ। সেই জন্য এটা যদি 45 ডিগ্রি হয়, সম্পূর্ণ শীর্ষস্থ কোণ কত হবে? সম্পূর্ণ শীর্ষ কোণ হবে 2 × 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে 3-এর গুলো। এখানে বলেছে বার্ষিক শতকরা সুদের হার একই হলে, 3-এর ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ছি, একই হলে কোনো মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি সুদ তার সরল সুদের তুলনায় বেশি হবে। এখানে এই বিষয়টা হতে পারত চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি যদি 3 মাস অন্তর দেও, 6 মাস অন্তর দেও, এরকম কোনো ব্যবস্থা থাকতো চক্রবৃদ্ধি সুদের, কিন্তু তেমনটা এখানে উল্লেখ নেই। আর উল্লেখ না থাকার অর্থ হলো যে এখানে চক্রবৃদ্ধি সুদটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে নির্ণীত হবে, এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে নির্ণীত হলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরের জন্য একই সমান হবে। কারণ চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কেন সুদের পরিমাণটা বেশি হয়? কারণ প্রত্যেক বছর শেষে সুদটা পরবর্তী বছরের আসলের সাথে যুক্ত হয়, কিন্তু এই ক্ষেত্রে তেমনটা হওয়ার কোনো রকম সুযোগ থাকছে না, কারণ 1 বছর শেষে আমরা নির্ণয় করছি, দ্বিতীয় বছরের শুরুতে সুদটা আসলের সাথে যুক্ত হতো এবং সেই দরুন আসলের পরিমাণটা বেড়ে গিয়ে সুদের পরিমাণ বেশি হতো, যেটা হওয়ার সুযোগ এক্ষেত্রে থাকছে না, কারণ 1 বছর শেষে উভয় ক্ষেত্রেই সুদের পরিমাণটা সমান থাকছে। সেই জন্য এই বিবৃতিটি হবে মিথ্যা। 3-এর 2 বলছে √3 - 5 এর অনুবন্ধীকরণী √3 + 5। চলো চেক করা যাক। আমরা জানি অনুবন্ধীকরণী কাদের বলে? দুটি করণীর যোগফল এবং গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তবে তাদের অনুবন্ধীকরণী বলা হয়। এখানে √3 + 5 আর √3 - 5 আমি উল্টো করে নিলাম। রাশি দুটো যোগফল দেখা যাক। মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে কি √3 + 5 + √3 - 5, 5 5 ক্যান্সেল হচ্ছে, অ্যান্সার পাওয়া যাচ্ছে 2√3, যেটা অমূলদ সংখ্যা। সুতরাং করণীদ্বয় অনুবন্ধীকরণী নয় পরস্পরের। সেই হিসেবেই √3 - 5 ও √3 + 5 এর অনুবন্ধীকরণী নয়, তাহলে বিবৃতিটা মিথ্যা। 3 নম্বর কোয়েশ্চেন বলেছে এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক হলে এ ও বি এর লাভ্যাংশের অনুপাত 2:1 হবে। চলো দেখা যাক এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক। তাহলে আমরা এখানে ধরি এ এর মূলধন x টাকা এবং বি এর মূলধন x/2 টাকা। তাহলে আমরা এ বি উভয়ের মূলধন পেয়ে গেলাম এখানে x টাকা আর x/2 টাকা। আর যেহেতু এখানে সময় উল্লেখ নেই, সুতরাং সরল অংশীদারি কারবার।
এবং সরল অংশীদারি কারবারের সময় প্রাপ্ত লাভ্যাংশ মূলধনের অনুপাতের ভিত্তিতেই বণ্টিত হয়। তাহলে এ আর বি এর লাভ্যাংশের অনুপাতও এক্ষেত্রে হবে x:x/2। x:x/2, যেখান থেকে পাওয়া যাবে 1:1/2। আর ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাত করতে হলে দুটোকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইজিলি পাবো 2:1। প্রশ্নে এটাই বলা হয়েছে, সুতরাং থার্ড স্টেটমেন্টটা সত্য। 4 নম্বর বলছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে দ্বিতীয় সংখ্যাটি হবে 4। চলো দেখা যাক। আমরা এখানে ধরে নিই 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হচ্ছে x, y, z। x, y, z, অর্থাৎ x প্রথম অনুপাত, y দ্বিতীয় অনুপাত, z তৃতীয় অনুপাত। তাহলে সেই হিসেবে x:y = y:z বা সমানুপাত y:z। তাহলে এখান থেকে খুব সহজে আমরা পাচ্ছি x/y = y/z বা y² = xz। এমনটা এটাকে আমরা কাজে লাগাবো। আমাদের প্রশ্নে বলা হয়েছে 3টি অনুপাতের গুণফল অর্থাৎ x:y × z হচ্ছে 64। তাহলে এখানে যে x, y, z এমনটা আছে, yটাকে যদি আমরা আলাদা রাখি তাহলে x আর z এর গুণফলটাকে এইভাবে লিখলে পরবর্তী লাইনে আমরা xz = কি জানি? y²। সুতরাং এই xz কে আমরা y² দিয়ে রিপ্লেস করলে আমরা পাচ্ছি y × y² = 64, দেন y³ = 64। তাহলে খুব সহজে y এর ভ্যালু আমরা পেয়ে যাব √64 অর্থাৎ 64 এর ঘনমূল, যেটা হবে 8, যেটা হবে 4। স্কোয়ার রুট হতো 8, 64 ঘনমূল হচ্ছে 4। তাহলে এই স্টেটমেন্টটা সত্য। এই অঙ্কটা যদি আমরা সমান্তর প্রগতির নিয়মে করতাম আরও সোজা হতো, কিন্তু তোমরা এইভাবে করতেই ক্লাস 10-এ অভ্যস্ত, তাই আমি এইভাবেই তোমাদের বুঝিয়ে দিলাম। কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 4 আর স্টেটমেন্টেও আমাদের বলেছে 4, সুতরাং এই স্টেটমেন্টটা সত্য। নেক্সট হচ্ছে 5 নম্বর বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। ফার্স্টে আমি দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি যারা পরস্পর সদৃশ ত্রিভুজ। ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ নেব এই কারণে যেন বিষয়টা তোমাদের বোঝাতে সুবিধা হয়। তোমরা অন্য ত্রিভুজও নিতে পারো, সেক্ষেত্রে বিষয়টা বোঝাতে একটু দেরি হবে। কিভাবে আমি বুঝিয়ে দেব। সাপোজ আমরা দুটো ত্রিভুজ নিলাম এবং ত্রিভুজগুলোর বাহুগুলোর অনুপাত নিয়ে নিলাম, সমকোণী ত্রিভুজ নিলাম, তো তাহলে 3:4:5 এমন নিলাম। এক্ষেত্রে এই বড় বাহুটাকে 5, এটা 4, এটা 3, এই অনুপাত হিসেবে নিলাম। উভয় ক্ষেত্রেই তাই। কিন্তু যেহেতু এটা শুধুমাত্র সদৃশ ত্রিভুজ, সুতরাং এই বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে না। এই ত্রিভুজের বাহু প্রত্যেকটা বাহুর সঙ্গে তার অনুরূপ বাহু এই ক্ষেত্রে যে অনুপাত তৈরি করবে সেটা সমান হবে। অর্থাৎ আমি এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 3x, 4x আর 5x যদি নিই, তাহলে এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য নিলাম 3y, 4y, 5y। তাহলে এদের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে x:y। আশা করি কারো বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে না যারা সদৃশ কোণী ত্রিভুজ বা সদৃশতা সম্পর্কে ধারণা রাখছো। তাহলে এই দুটো ত্রিভুজ যাদের অনুরূপ বাহুর অনুপাত সমান আছে, কারণ এই দুটো বাহুর অনুপাতও x:y, এই দুটো বাহুর অনুপাতও x:y, এই দুটো বাহুর অনুপাতও x:y, আর আমি ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ নিয়েছি। তাহলে এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু 3x ইন্টু 4x। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 3x ইন্টু 4x, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে 2, অর্থাৎ 6x²। এই ত্রিভুজের ক্ষেত্রফল। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু 3y ইন্টু 4y,
কাটাকাটি করলে এক্ষেত্রে আমাদের আসছে 6y²। প্রশ্নে আমাদের বলে দেওয়া হয়েছে যে ত্রিভুজ দুটোর যদি ক্ষেত্রফল সমান হয়, ক্ষেত্রফল সমান হওয়ার অর্থ কি, যে 6x² = 6y², অর্থাৎ x = y, কারণ ত্রিভুজের বাহু তো আর নেগেটিভ হতে পারে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x = y। তাহলে এই দুটো ত্রিভুজ কি দাঁড়ালো, যে 4x = 4y। তাহলে এই y এর জায়গায় আমি x লিখতে পারি, এই y এর জায়গাতেও, এই y এর জায়গাতেও। তাহলে কি দাঁড়ালো, এই দুটো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। অন্য কোনো শর্তে যাওয়ার প্রয়োজনই নেই, আমরা এস শর্ত মতে খুব সহজেই বুঝতে পারছি ত্রিভুজ দুটো সর্বসম। আশা করি কারো কিছু বুঝতে অসুবিধা হলো না। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি সমকোণী ত্রিভুজ না নিতাম তাহলে কি হতো। তাহলে আমি এমনি যে কোনো র্যান্ডাম ত্রিভুজ নিতাম, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা খুব সহজে এইভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ক্ষেত্রফল ফর্মুলা থেকে পেতে পারতাম না। সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল, তোমরা মনে থাকবে, √s × s - a s - b s - c, সেই ফর্মুলার সাহায্য নিতে হতো। সেক্ষেত্রে ABC হতো ত্রিভুজের তিনটে বাহু, এস হতো অর্ধ পরিসীমা। সেভাবেও আমরা জিনিসটা প্রমাণ করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে একটু সোজা হলো, তাই আমি এইভাবে তোমাদের বোঝালাম। তাহলে এই স্টেটমেন্টটা সত্য। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 3 গুণ হবে। 6 নাম্বার কোয়েশ্চেনটা, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন 3 গুণ হবে। চলো দেখা যাক কি হচ্ছে। আমরা ফার্স্টে ধরি গোলকটির প্রাথমিক ব্যাসার্ধ r একক। অতএব গোলকটির প্রাথমিক আয়তন (4/3 পাই r³ ঘন একক। এবার প্রশ্নে বলা হয়েছে যে গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হচ্ছে দেখা যাক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হয় 2r একক, এবং সেক্ষেত্রে আমাদের আয়তন কত হচ্ছে দেখা যাক। তাহলে অতএব ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হয়, এক্ষেত্রে 4/3 পাই, ব্যাসার্ধর জায়গায় হবে 2r, তার হোল কিউব ঘন একক। তাহলে আমরা পাচ্ছি 4/3 পাই, 2 এর কিউব 8 r³, অর্থাৎ এটা আমরা এইভাবে লিখতে পারি 8 × 4/3 পাই r³। আগের আয়তনটা ছিল 4/3 পাই r³, এই ক্ষেত্রে হলো 8 × 4/3 পাই r³। তাহলে সিম্পলি পরবর্তী গোলকটার আয়তন বেরোচ্ছে আগের গোলকের 8 গুণ, 3 গুণ নয়। তাহলে এই স্টেটমেন্টটা কি, মিথ্যা। তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট পেজ ABTA টেস্ট পেপারের 27 পেজ। পরবর্তী পেজের জন্য খুব তাড়াতাড়ি আমরা ভিডিও বানাবো, তোমরা তার জন্য ওয়েট করতে পারো।